পালাবদলের আগেও হুমকি দিয়েছিলেন, পালাবদলের পরেও হুমকি, হুঁশিয়ারি, হুঙ্কারি সার। পালালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, পালাতে বাধ্য হলেন। সকাল থেকে প্রচুর পুলিশ, প্রচুর নিরাপত্তা বাহিনীর সঙ্গে 163 ধারা, হুঙ্কারি সার। পালালেন সিদ্দিকুল্লাহ, গতকাল উস্কানি, আজ পলায়ন। প্রশাসন কড়া হতেই সিদ্দিকুল্লাহর জারি জুরি খাতাম। রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা, সেই মসজিদ সরানোর পরিকল্পনার প্রতিবাদে হুঙ্কার দিয়েছিলেন। কালকে কি বলেছিলেন? 1 কোটি মুসলিম নিয়ে গোটা রাজ্যে প্রতিবাদ হবে, প্রতিবাদের হুঙ্কার। এয়ারপোর্ট চত্বরে পুলিশের কড়া নিরাপত্তা। এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গেলেন সিদ্দিকুল্লাহ, পালালেন সিদ্দিকুল্লাহ। কি বলেছিলেন গতকাল দেখুন। कल जुमा है, इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आएंगे। বিমানবন্দরের ভেতরে একটা মসজিদ থেকেই যাবে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পালাবদলের পরে, সেই সিদ্ধান্তের প্রতিবাদ। তার জেরে 1 কোটি মানুষকে নিয়ে নামার হুমকি দিলেন, হুঁশিয়ারি দিলেন, আহ্বান জানালেন, আর আজ পালালেন। প্রশাসন কড়া হতেই গাড়ি থেকে নামলেনই না সিদ্দিকুল্লাহ জারি জুরি খতম। না, আজকে কি জমায়েত বা কোনো কিছু করবেন? কিছু হবে না। এমনকি তিনি গাড়ি থেকে নামলেনই না। আপনারা কর্মসূচি থেকে পিছু হচ্ছেন। কর্মসূচিতে গতকাল উস্কানি, আজ পলায়ন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রশাসন করা হতেই সদিচ্ছা থাকলে কত কিছু হতে পারে। যে রাস্তা আটকে মসজিদে যাবেন, বিমানবন্দরের মসজিদে, সেখানে গিয়ে নামাজ পড়বেন, কিন্তু সেই সব কিছু ফেল হয়ে গেল। কিছু হবে না। এই যে কর্মসূচি করলেন, আপনি তো কর্মসূচি করেছিলেন না, আপনি তো ঘোষণা করেছিলেন সিদ্দিকুল্লাহ বাবু, জায়গায় জায়গায় তো বিক্ষোভ করবেন বলেছিলেন। আজকে একটা অন্য রকমের চেহারা দেখা গেল, এটাও বলা যেতে পারে পরিবর্তনের চেহারা। কিরকম চেহারা? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে এয়ারপোর্টের এই যে ভেতরে যে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে দেওয়া বারণ করা হয়েছে জাতীয় সুরক্ষার কারণে, কিন্তু তিনি বলেছিলেন তিনি বেশ লোকজন নিয়ে এসে সেখানে তিনি নামাজ পড়বেন এবং কালো ব্যাচ পড়বেন, আরও নানান প্রোগ্রাম। আমরা কি দেখলাম সকাল থেকে? আমরা এই এয়ারপোর্টের 7 নম্বর গেটের বাইরে আছি। এখানে বিপুল পুলিশ দেওয়া আছে, সেন্ট্রাল ফোর্সেস, পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর কমিশনারেটের প্রচুর পুলিশ দেখা গেল। এবং তার সাথে সাথে দেখা গেল যে রাস্তাও কোথাও কোনো আটকানো বা কোনো রকম গাড়িতে লোক আসা, এই চেহারা কি এই ছবি কিন্তু ধরা পড়েনি। কেন এই কথাটা বলছি? এই কথাটা এই কারণেই বলছি, কারণ ঠিক 1 বছর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে সভা ডেকেছিল, যদিও সেটা সভা ছিল, কিন্তু তার জন্য গোটা কলকাতা শহর আটকে পড়েছিল। কোনো বাস গাড়ি যাতায়াত করতে পারেনি এবং সেটা একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। আর আজকে এই পরিবর্তনের পর যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা ডাক দিয়েছেন, দেখলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তো একেবারে বলা যেতে পারে চলেই গেলেন। তার সঙ্গে যারা আছেন তারা বললেন যে না, উনি এখানে কিছু করবেন না। অর্থাৎ পুলিশ যেভাবে 163 ইম্পোজ করেছে এবং যেভাবে এখানে আজকে সকাল থেকে নজর রেখেছে, রুট মার্চ করেছে, তার থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ইচ্ছে থাকলে সব হয়, আর সেই ইচ্ছেটা থাকার খুব প্রয়োজনীয়তা রয়েছে। রাস্তার একেবারেই ফাঁকা। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি চলে গেছেন, নামাজ এখানে পড়া হবে না। সব থেকে বড় কথা এটা যে এটাও একটা পরিবর্তন। ক্যামেরাম্যান অংশুমান রয়ের সাথে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। বিমানবন্দরে যে কেউ ঢুকতে পারেন না। বিমানবন্দরের ছবিটা একটু দেখাবো, ভেতরের ছবিটা। বিমানবন্দরের রানওয়েতে একটা মসজিদ, সেই মসজিদ সরানোর জন্যই উদ্যোগ নেওয়া হয়েছে এবং রানওয়েতে মসজিদ থাকতে পারে না। বছরের পর বছর থেকেছে রাজনৈতিক কারণে, এবং এই রানওয়েতে কাজও শুরু হয়ে গেছে এই মসজিদ সরানোর। কারণ নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের নিরাপত্তাই সব থেকে অগ্রাধিকার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কি হুঁশিয়ারি দিয়েছিলেন
দেখুন। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। আইন তো মানতেই হবে, দেশের আইন, দশের আইন সবাই মানছে, আপনাদেরও মানতে হবে। আর সেই দেশের আইন মানতে হবে। আর 163 ধারা সেই কারণেই লাগু করা হয়েছিল, বিমানবন্দরের ওইখানে কোনো মানুষকে যাতে ডিস্টার্ব না করা হয়, জনজীবন যাতে বিপর্যস্ত না হয়। আর নিরাপত্তার কারণেই আজকে গাড়ি থেকে নামলেনই না সিদ্দিকুল্লাহ চৌধুরী, গতকাল এই হুমকি দেওয়ার পরেও। আর এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছিলাম না, পালা বদলের আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, পালা বদলের পরেও হুঁশিয়ারি, কিন্তু এবার আর তিনি রাস্তাতেই নামতে পারলেন না। দেখুন তৃণমূলের আমলে কি হুমকি দিয়েছিলেন। যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, যেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে। গত জানুয়ারিতে বেলডাঙ্গায় বিক্ষোভের নামে তাণ্ডব চলেছিল, আগুন ধরানো হয়েছিল, অশান্তি হয়েছিল। তারপরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছিলেন দেখুন। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। এই পালা বদলের পর বেআইনি নির্মাণ ভাঙার প্রতিবাদে পার্ক সার্কাস অবরোধ করা হয়েছিল। কয়েক মিনিটের মধ্যে সাফ করে দেওয়া হয়েছিল, কারণ সদিচ্ছা ছিল সরকারের। পুলিশের ওপরে ক্ষমতা দেওয়া হয়েছিল, অধিকার দেওয়া হয়েছিল, আইন মেনে পুলিশ চলবে, আইন মেনে এদেরকেও চলতে হবে। গত মে মাসে পার্ক সার্কাসে বিক্ষোভে ধুন্ধুমার হয়, পুলিশের দিকে ইট বৃষ্টি হয়, আক্রান্ত হয় পুলিশ। তারপরেই লাঠি চালিয়ে কয়েক মিনিটের মধ্যেই সাফ করে দেওয়া হয় রাস্তা। তারপরেও কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। পীরজাদা তোহা সিদ্দিকী এবং আইনজীবী ওসমান মল্লিক তারা ধুয়ে দিলেন একেবারে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। না আজকে কি জমায়েত বা কোনো কিছু করবেন? কিছু হবে না। ওখানে রানওয়ে আছে, ওখানে যদি সত্যিকারের মানুষের ক্ষতি হয়, সেখানে মসজিদটা সরানো হবে না হবে না, সেই সম্পর্কে পশ্চিম বাংলার শিক্ষিত জ্ঞানীগুলো
মুসলিম যারা আছে তাদের অন্তত 10-20 জনকে নিয়ে সরকারের বসে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। উনি একটা মুসলমান, সে আগে বেরিয়ে মরণ শাস্তি চাইছে, সেটা যেন না হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের যে গ্রহণযোগ্য ছিল সেইটা একদম তলানিতে চলে গেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফাঁদে আর বাংলার কোনো মুসলিম পা দিতে চাইছে না, চাইবো না। কিছু যেন একটা রহস্য, ডাল মে কুছ কালা হ্যায়। কোনো একটি নির্দিষ্ট মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এটি একটি গাজোয়ারি মনোভাব, এটা ভারতীয় আইন এটাকে স্বীকার করে না। তাছাড়া সুপ্রিম কোর্ট খুব সুস্পষ্টভাবে বলেছে যে রাষ্ট্র যদি মনে করে সে মন্দির, মসজিদ, গির্জা সবগুলোকেই জনস্বার্থে অধিগ্রহণ করতে পারে। এয়ারপোর্ট বা অন্য কোথাও যদি জরুরি প্রয়োজনে মানুষের স্বার্থে, জনস্বার্থে মন্দির, মসজিদ বা গির্জা অধিগ্রহণ করা দরকার হয়, সরকারের সেই ক্ষমতা আছে, সরকার সেটা করতে পারে। আর মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক সৌরভ শিকদার, তাঁরা কি বললেন দেখুন। 2002-তে তখনকার সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন সৈয়দ শাহনাজ হোসেন, তার মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয় যে এই মসজিদটা সরানো দরকার, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার এতে সহযোগিতা করেন না। তখন থেকে শুরু করে আজকে অবধি সিদ্দিকুল্লাহ চৌধুরী গো ধরে বসে আছে। এই ইন্টারেস্টটা কেন, এটা খতিয়ে দেখা দরকার। একটা হাই সিকিউরিটি জোনের মধ্যে একটা মসজিদ আছে, সেখানে লোকে খালি আধার কার্ড দেখিয়ে ঢুকে যাচ্ছে নামাজ পড়তে। এর পেছনে কোনো বিদেশি রাষ্ট্রের কোনো ইন্ধন আছে? টেক অফ এবং ল্যান্ডিং এর সময় একটা ঝুঁকি থেকে যায়। আজকে এটা সম্প্রসারণ হয়ে গেলে বিমান চলাচল অনেক স্মুথ হয়ে যাবে। আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়লে খালি যাত্রীদের সুবিধা হবে তাই নয়, কর্মসংস্থান হবে অনেক। উনি তো বেসিক্যালি ধর্মের দোকান চালান, ধর্ম ব্যবসায়ী। তো আজকে ওনার দোকান যাতে ঠিক করে চলে, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ভাইদের আইন ভাঙার জন্য উস্কানি দেওয়াটা কিন্তু আইনের চোখে অপরাধ। রাজনীতির জায়গায় করা দরকার, কিন্তু ডেভেলপমেন্টের কাজে যদি কেউ বাধা দেয়, যেটা করে এসেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং টিএমসি লাস্ট 15 ইয়ার্স, এগুলো বাংলার মানুষ, আমরা তো কেউ নেই, বাংলার মানুষই বরদাস্ত করবে না। এখন কিন্তু যেভাবে ম্যান্ডেট দিয়েছে বাংলার মানুষ, আর কোনো দিকে তারা তাকাবে না। এখন বাংলার মানুষ শুধু ডেভেলপমেন্ট চাই, কারণ এয়ারপোর্টটা বড় হলে, এয়ারপোর্টের এক্সপ্যানশন হলে একজন হিন্দুরও লাভ হবে, একজন মুসলমানেরও লাভ হবে, একজন খ্রিস্টানেরও লাভ হবে, একজন শিখেরও লাভ হবে। সুতরাং সিদ্দিকুল্লাহ চৌধুরী কাম আউট অফ ইট, এনাফ, অন্য স্ট্র্যাটেজি নিন। এটা পশ্চিমবঙ্গে কাজ দিচ্ছে না, হচ্ছে না। একদম প্রতিবাদের নামে গুন্ডামি আর চলবে না। আর আইনের শাসনে ইন, তাণ্ডব আউট। পর 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 4ঠা মের পর প্রত্যেকটা ঘটনায় দেখা যাচ্ছে যদি সদিচ্ছা থাকে তাহলে কি না করা যায় সরকারের সদিচ্ছা থাকলে। পাক সার্কাস দেখালাম কিছুক্ষণ আগে, আসানসোল, পর 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 ঘটনা। পাক সার্কাসে বেআইনি নির্মাণ ভাঙার প্রতিবাদে অবরোধ, আর তারপরে আবার পুলিশের উপর ইট বৃষ্টি, একেবারে ঠান্ডা করে দিল পুলিশ কয়েক মিনিটের মধ্যে। আসানসোল, আইনের শাসন সেখানেও অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল, হিংসার চেষ্টা হয়েছিল। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মিলে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে ওই তাণ্ডবের চেষ্টা। আর আজকে 1 কোটি মানুষকে নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন, প্রতিবাদের ডাক দিয়েছিলেন রাজ্য জুড়ে, কিছু হলো না, পালিয়ে গেলেন, গাড়ি থেকে নামলেনই না সিদ্দিকুল্লাহ চৌধুরী, কারণ বিরাট নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনী সহ। আপনি কি পালিয়ে যাচ্ছেন? কমিটির সাথে কথা বলেন।